Good morning, students. Welcome to Right Smart Academy. আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। তোমাদের প্রত্যেককে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আচ্ছা স্টুডেন্টস, আমরা আমার লাস্ট ক্লাসে পড়েছিলাম অণুজীবের জগৎ চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টার? না, অণুজীবের জগৎ। এটা তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়। আমরা অলরেডি এই চ্যাপ্টারের দুটো ক্লাস কমপ্লিট করেছি। আজকের ক্লাসটা তোমাদের থার্ড ক্লাস বা এই চ্যাপ্টারের শেষ অংশটুকু নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তার আগে তোমরা সবাই বলো কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। বলো পড়াশোনা কেমন চলছে তোমাদের? আমার এই চ্যাপ্টারের লাস্ট যে দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি, সেই ক্লাসে কোথাও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই আজকের ক্লাস শুরু হওয়ার আগে সেটা আমাকে জানাও। যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে সেটা আমি সলভ করে তবেই আজকের ক্লাসের জন্য এগোবো। আমাকে খুব ঝটপট বলে দাও তোমাদের কোথাও যদি বোঝার অসুবিধে হয়, কারণ কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে বা বুঝতে যদি কোথাও খামতি থেকে যায়, সেটাকে না লুকোনোই ভালো। তুমি একটা জিনিস লুকাতে গিয়ে দেখা যাচ্ছে সামনে 10টা জিনিস বুঝতে পারলে না, সেক্ষেত্রে সমস্যাটা কিন্তু তোমারই হবে। পরীক্ষার খাতায় আনসার রং আসার সম্ভাবনাও তোমার বেড়ে যাবে। সুতরাং খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সমস্যা থেকে থাকলে সেটা অবশ্যই আমাকে বলো। আমি একবার না হলে একবারে যদি তোমরা বুঝতে না পারো, আমি সেটা অধিকবার বুঝিয়ে তবে আমি নতুন ক্লাস শুরু করব। এটা আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলি। চলো, ভেরি গুড। বাহ, তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কি নিয়ে? না, বিভিন্ন প্রকার অণুজীব। অণুজীবের প্রকারভেদ পড়েছিলাম। 4 প্রকারের অণুজীব: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক আর কি না আদ্য প্রাণী। কি তাই তো? তার মধ্যে ভাইরাসকে আমরা বলেছিলাম কি? এরা না জীব না জড়, এরা হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। আমরা আচ্ছা দেখি তোমরা কেমন পড়াশুনো করে এসেছো। তোমাদের কয়েকটা কোশ্চেন করছি, দেখি বলতে পারো কিনা। আচ্ছা দেখো, আমরা অণুজীবের প্রকারভেদ পড়েছিলাম। আচ্ছা, আবার পড়েছিলাম মিথজীবিতা, পরজীবিতা এবং মৃতজীবিতা। কি মনে পড়ছে তো? মিথজীবিতা, মৃতজীবিতা এবং পরজীবিতা বলে 3টে টপিক পড়েছিলাম। আচ্ছা তোমরা একটা আমাকে বলো, মিথজীবিতা কাকে বলছি বলো তো? দেখি কে বলতে পারে। ভেরি গুড। মিথজীবিতা মানে তাহলে কি? না, যে অণুজীবটা পোষক দেহে আক্রমণ করছে বা আশ্রয় নিচ্ছে এবং খাদ্য গ্রহণ করছে, সে পোষক দেহকে ক্ষতি না করে পোষক দেহের কি করে? উপকার করে। এই ধরনের অণুজীবদের এই ধরনের সম্পর্ককে আমরা মিথজীবিতা বলছিলাম। পরিবেশের সাথে অণুজীবের এই ধরনের সম্পর্কে আমরা মিথজীবিতা বলছিলাম। আচ্ছা স্টুডেন্টস, বলো তো একটা কি দুটো মিথজীবী ব্যাকটেরিয়ার এক্সাম্পল বা উদাহরণ দাও দেখি। বাহ, উত্তর পেয়েছি বা পাচ্ছি। ভেরি গুড। তাহলে একটা মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি না রাইজোবিয়াম। বা মানুষের দেহে যে ধরনের মিথজীবী অণুজীব থাকে সেটা হলো কি না এস্চেরিচিয়া কোলাই। এরকম অনেক অণুজীব রয়েছে, এগুলো তাদের মধ্যে কয়েকটা এক্সাম্পল। ঠিক আছে, তোমরা পড়াশুনো করেছো, ভেরি গুড। এইভাবেই পড়াশুনো করো। আশা করি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমরা খুব ভালো মার্কস ক্যারি করবে যদি এইভাবে কন্টিনিউ
পড়াশোনাটা করতে থাকো। সেক্ষেত্রে আমারও ভালো লাগে তোমাদেরকে পড়াতে। আমারও মন চায় আরো তোমাদেরকে আরো কি করে আরো ভালো পড়াতে পারি, আরো বেশি কি তোমাদেরকে দিতে পারি। তোমরা যদি নিতে পারো, আমরা অবশ্যই বা আমি অবশ্যই তোমাদেরকে আমার সবটা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। চলো তাহলে এখান দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের পড়ার টপিক হলো পরিবেশে, আমাদের যে পরিবেশ রয়েছে বা আমাদের চারপাশ রয়েছে, যেখানে আমরা বসবাস করছি, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের অণুজীবের কি ভূমিকা আমরা দেখতে পাই। অণুজীব যেমন আমাদের বা কোনো পোষকদের, সেটা জীব হতে পারে, উদ্ভিদ হতে পারে, আমাদের যেমন ক্ষতি সাধন করে, তেমনি আবার কিছু কিছু অণুজীব আছে যারা জীবদের উপকার করে। সেটা পরোক্ষভাবে হোক, প্রত্যক্ষভাবে হোক, উপকারও করে। দেখবো এরকম কিছু অণুজীবের ভূমিকা আমাদের পরিবেশের মধ্যে, এরকম কিছু অণুজীবের ভূমিকা আমরা আলোচনা করব আজকের ক্লাসে। দেখো, অধিকাংশ উদ্ভিদই নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে। তাহলে অধিকাংশ উদ্ভিদ, সব নয়, তবে অধিকাংশ উদ্ভিদই বাতাসের যে নাইট্রোজেন গ্যাস আছে সেটা নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে। তুমি ডাইরেক্ট যদি বাতাসের গ্যাসকে তুমি উদ্ভিদের গোড়াতে দিয়ে দাও, ধরো একটা উদ্ভিদ, তুমি একটা চারা গাছ লাগিয়েছো, সেটা বাড়ার জন্য বা বৃদ্ধিপ্রাপ্তের জন্য বা তার মাটিটাকে উর্বরশীল করার জন্য, মাটি উর্বর হলে তবেই উদ্ভিদ আরো ভালো করে ফুলবে, ফলবে, আরো ভালো করে বেড়ে উঠবে এবং তার গ্রোথটা খুব ভালো করে হবে। সেইটাই বলছে যে এই নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম যৌগ রূপে ব্যবহার করতে পারে। ডাইরেক্ট বাতাসে নাইট্রোজেনকে তুমি যদি উদ্ভিদের গোড়ায় দিয়ে দাও, তাতে কোনো কাজ হবে না। যতক্ষণ না সেই নাইট্রোজেনটা নাইট্রেট বা অ্যামোনিয়াম যৌগ রূপে গঠিত হচ্ছে, বা ততক্ষণ অবধি মাটিতে কিন্তু মিশতে পারে না। মাটিতে মিশবে, তারপরে সেই মাটিটা উর্বর হলে তবেই না উদ্ভিদটা বাঁচবে। উদ্ভিদ কাকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে? মাটিকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে না? হাওয়াতে নিশ্চয়ই উদ্ভিদ হয় না। তো সেই মাটিতে যখন আঁকড়ে থেকে বেড়ে ওঠে, তাহলে মাটিটাকে উর্বরশীল হতে হবে। তাহলে বাতাসে নাইট্রোজেন তো একটা গ্যাস, তার ফর্ম কি? গ্যাসীয় ফর্ম। তাহলে সেই গ্যাস মাটির সঙ্গে নিশ্চয়ই মিশবে না। তাহলে মাটির সঙ্গে মিশবে কে? সেই গ্যাসটা যখন যৌগে পরিণত হবে, সেই যৌগটা মাটির সঙ্গে মিশবে এবং মাটির সঙ্গে মিশে সার হিসেবে উদ্ভিদের জন্য ব্যবহৃত হয়। তাহলে সেই নাইট্রোজেনটা কি কি যৌগ রূপে গঠিত হয়? না নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে। কিন্তু মাটিতে এদের পরিমাণ খুবই কম এবং এরা সহজেই মাটি থেকে ধুয়ে চলে যায় বা অন্যভাবে নষ্ট হয়ে যায়। এমনি নর্মাল মাটিতে, ধরো তুমি কোথাও চারা গাছ পুঁতেছো, সেই মাটিতে কি হয় না, এই নাইট্রেট বা অ্যামোনিয়ামের পরিমাণ খুবই কম থাকে এবং এরা সহজেই কি হয়, মাটি থেকে ধুয়ে চলে যায়। যখন বৃষ্টি হলে বা জল দিলে সহজে মাটিতে ধুয়ে চলে যায় বা অন্যভাবে নষ্ট হয়ে যায়। অণুজীবরা, এবার দেখো অণুজীবের প্রভাব। অণুজীবরা নানাভাবে মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেন যুক্ত করে বা নাইট্রোজেন যুক্ত ব্যবহার উপযোগী যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয়। তাহলে কত বড় একটা ভূমিকা এখানে অণুজীব নিচ্ছে, বুঝতে পারছো? অণুজীবরা কি করছে? সরাসরি বাতাসের নাইট্রোজেনটাকে সেই উপযোগী যৌগ হিসেবে তৈরি করে কি করছে? মাটিতে মিশিয়ে দিচ্ছে। যার ফলে কি হয় না, উদ্ভিদের বৃদ্ধি হয় এবং সার্বিকভাবে কি হয়, কৃষিকার্যে হেল্প হয় বা সাহায্য হয় আমাদের। কি বুঝতে পারলে তো সবাই? চলো, ভেরি গুড। এরপরে দেখো, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাটোব্যাক্টর জাতীয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও নানা সায়ানোব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখবে। কি কি না, ক্লস্ট্রিডিয়াম। দেখো এখানে বানানগুলো সঠিকভাবে তোমরা উচ্চারণ করবে এবং বানানগুলো দেখবে কোন বানানটা কেমন। হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর জাতীয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও নানা সায়ানোব্যাকটেরিয়া সরাসরি বাতাসের
নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে। এইসব অণুজীব মরে গেলে ওই নাইট্রোজেন যৌগগুলি মাটিতে মুক্ত হয়। দেখো একটু আগে যেটা বলছিলাম এগুলো তারই উদাহরণ। তাহলে যে অণুজীবগুলো বাতাসে নাইট্রোজেনকে শোষণ করছে এবং শোষণ করে নাইট্রোজেন যৌগ তৈরি করে মাটিতে মেশাচ্ছে, সেই ধরনের তাহলে কোন কোন অণুজীব সেগুলো? না, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এছাড়াও বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং নানা সায়ানোব্যাকটেরিয়া। এদের কাজ কি? না বাতাসের নাইট্রোজেনকে সরাসরি শোষণ করছে এবং নাইট্রোজেন যৌগ গঠন করে এরা মাটিতে মিশিয়ে দিচ্ছে, যার ফলে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে এবং সার্বিকভাবে কৃষিকাজে সাহায্য হচ্ছে। এছাড়াও দেখো ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে ডাল, সয়াবিন, মটর প্রভৃতি উদ্ভিদের কোথায়? না, মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। একটু আগে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম না মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, সেটাই এখানে বলছে। দেখো ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ। নাইট্রোজেন স্থিতিকরণ মানে যেটা বললাম, নাইট্রোজেন শোষণ করে বা নাইট্রোজেনকে সে ধরে রাখে। স্থিতিকরণ মানে তারা নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে। এরা নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে, বাকিটা অর্বুদ পচে গেলে মাটিতে মিশে যায়। তাহলে বুঝতে পারলে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর সরাসরি কি করছে? না, বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নাইট্রোজেন যৌগ গঠন করছে। আর একটা কি? না, ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদেই বসবাস করে কারা? না, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। মিথজীবী মানে কি? না, এরা পরোক্ষভাবে উদ্ভিদের হেল্প করে বা উপকার করে। এই রাইজোবিয়াম আবার নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ। মানে রাইজোবিয়াম তো মূলের অর্বুদে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি মতো দেখতে হয়। এখানে এরা কি করে? নাইট্রোজেন স্থিতিকরণ করে বা নাইট্রোজেনকে আবদ্ধ করে রেখে এরা নাইট্রোজেনকে কি করে? না, যৌগের পরিণত করে। আর এর কিছুটা অংশ আবার আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে। যে উদ্ভিদের আশ্রয় হিসেবে এরা থাকে সেই উদ্ভিদকে আবার কিছুটা এরা সরবরাহ করে, যার ফলে উদ্ভিদটা বেড়ে ওঠে। আর বাকিটা কি হয়? অর্বুদ পচে গেলে, মানে মূলের আশেপাশে যে শাখা প্রশাখা থাকে সেইগুলো পচে গেলে আবার তারা মাটিতে মিশে যায় সেই যৌগগুলি। ফলে কি হয়? মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ বৃদ্ধি ঘটে। দেখো উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে নানা নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। আরো একটা দেখো, উদ্ভিদ বা প্রাণীরা মারা যায় না, যাদের জীবন আছে তারা তো একদিন না একদিন মরবেই। বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে তো নাইট্রোজেন যুক্ত যৌগ থাকে, সেগুলো ভেঙে গিয়ে কি তৈরি হয়? না, অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকে কি বলে? অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন কাকে বলছি? না, উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে যে নাইট্রোজেন যুক্ত যৌগগুলি থাকে তারা ভেঙে গিয়ে কি তৈরি হয়? না, অ্যামোনিয়া। এই পদ্ধতিকে তাহলে কি বলা হয়? না, অ্যামোনিফিকেশন। নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে আবার কি বলা হচ্ছে? না, নাইট্রিফিকেশন। দেখো নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, দেখো এদের প্রত্যেকের নামের আগে দেখো নাইট্রো কথাটা আছে, তাই এদেরকে কি ব্যাকটেরিয়া বলা হচ্ছে? না, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো দেখো অ্যামোনিয়ামকে কিসে ভেঙে দিচ্ছে? নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে কি বলছে? নাইট্রিফিকেশন। দেখো নাইট্রাইট ও নাইট্রেট কিন্তু এগুলো এক ধরনের যৌগ। তাহলে এই যৌগগুলি রূপান্তরিত হয়ে মাটির সঙ্গে মিশে গেলে কিন্তু
সেই মাটিটা উর্বরতা বেড়ে যায়। এর ফলে কি হয় না, কৃষিকাজে অনেকটা গ্রোথ আসে বা কৃষিকাজে হেল্প হয়, সাহায্য হয়। তাহলে অ্যামোনিফিকেশন কাকে বলছি, নাইট্রিফিকেশন কাকে বলছি? অ্যামোনিফিকেশনটা তো আমরা জানলাম, আর নাইট্রিফিকেশনটা আমি আরো একবার বলে দিচ্ছি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে বা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার কোশ্চেনে প্রায়শই দেয় যে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো, বা কয়েকটি ব্যাকটেরিয়ার নাম দিয়ে সেখানে বলতে পারে এর মধ্যে কোনটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো কি কি দেখো, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর প্রভৃতি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে কি করছে, নাইট্রাইট এবং নাইট্রেট যৌগে রূপান্তরিত করছে। এই নাইট্রিফাইং কথাটা কোথা দিয়ে এসেছে জানো? নাইট্রোজেন থেকে এসেছে। সেই নাইট্রোজেন যেটা উদ্ভিদের বৃদ্ধি করতে, যে নাইট্রোজেন যৌগগুলি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, সেই ব্যাকটেরিয়াগুলি দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এরা কি করছে, অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেট যৌগে রূপান্তরিত করছে। এই পদ্ধতিকে কি বলছি, নাইট্রিফিকেশন। দেখো তাহলে পরোক্ষভাবে উদ্ভিদ এবং প্রাণীরা যখন মারা যাচ্ছে সেখান দিয়ে শুরু করে, আর এই নাইট্রাইট এবং নাইট্রেট যৌগে রূপান্তরিত হচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, সার্বিকভাবে সেই যেখানে মারা যাচ্ছে সেখানকার মাটিটা কি হয় না, সেখানকার মাটির উর্বর শক্তিটা বৃদ্ধি পায়, আর সেখানে যে উদ্ভিদগুলো হবে তাহলে তাদের গ্রোথ ভালো হবে, এবং তাহলে পরোক্ষভাবে কি হচ্ছে না, কৃষিকাজে হেল্প হচ্ছে বা সাহায্য হচ্ছে। তাহলে এইভাবে অণুজীবরা কৃষিকাজে ভূমিকা পালন করে। দেখো আবার পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়। ফলে পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজেই আলাদা করা সম্ভব হয়। দেখো পাট গাছকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখবে পাট গাছ যারা চাষ করে তারা সেই পাট গাছ কিছুদিন তুলে এনে অপরিষ্কার পুকুর বা ডোবার জলে রেখে দেয়, চুবিয়ে রেখে দেয়। সেই পাট গাছগুলো যাতে পচে যায়, পচে গিয়ে পাট গাছের ভিতর দিয়ে কি হয় না, তন্তুগুলো সহজে বেরিয়ে আসে। কারণ পাট গাছের উপরে শক্ত যে আবরণটা রয়েছে সেটা কি দ্বারা গঠিত, পাটের কাণ্ডটা পেকটিন দ্বারা গঠিত। হুম, তাহলে পাটের কাণ্ডটা কি দ্বারা গঠিত, পেকটিন দ্বারা গঠিত। সেই পেকটিনটা কি হয় না, নষ্ট হয়ে যায়, যার ফলে সেই পাটের ভিতরে যে সরু তন্তুগুলো থাকে সেগুলো সহজে বার বার হয়ে আসে। বুঝতে পেরেছো? চলো, এই অবধি কারোর যদি কোনো বোঝার সমস্যা হয় আমাকে বলবে। না বুঝে কেউ মাথা নাড়বে না, বা না বুঝে কেউ বলবে না যে আমরা বুঝতে পেরেছি। চলো, ভেরি গুড। এরপরে দেখো খাদ্য প্রক্রিয়াতে অণুজীবের কি ভূমিকা থাকে সেটা আমরা দেখি। দেখো দই তৈরিতে কিন্তু অণুজীবদের ভূমিকা রয়েছে। যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, দেখো দইয়ের মধ্যে তাহলে কি ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37°C উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়। বাড়িতে তোমাদের কেউ দই তৈরি করেছে কিনা, যদি তৈরি করে থাকে তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করতে পারবে যে কি প্রথমে কি করে, গরম দুধ নিয়ে অনেকক্ষণ ধরে গরম করতে হয়, এবং সেই গরম করে তারপরে যে পাত্রে দইটা বসানো হয় তার গায়ে কিছুটা আগে হয়ে থাকা দই মাখিয়ে দিতে হয়। দিলে সেই দইটা কি হয় না, ভালোভাবে জমে। কি তাই তো? তাহলে সেই পদ্ধতিটাই বলা হচ্ছে। দেখো যখন দইয়ের মধ্যে তাহলে কি ব্যাকটেরিয়া থাকে না, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বর্তমান। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37°C উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়। তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। যেই না মাত্র গরম দুধের সঙ্গে এই ব্যাকটেরিয়া মেশানো হয়,
তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়ার দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে। ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। তাহলে এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, ফলে দই উৎপন্ন হয়। তাহলে দই উৎপন্নতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? না, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এটা মনে রাখবে। আর সেটা কিভাবে করে? না, দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, ফলে দই উৎপন্ন হয় এবং সেই দই আমরা খেতে পারি। তাহলে এইভাবে অণুজীব কি করছে? না, খাদ্য তৈরিতে সাহায্য করছে। দেখো, বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ খাই না আমরা? চিজ খাই, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায় বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়া। এই পাউরুটি তৈরি করতে ইস্টের দরকার হয়। বুঝতে পারলে? এই পাউরুটি তৈরিতে কি ছত্রাকের প্রয়োজন হয়? না, ইস্ট। আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার দ্বারা চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা ইত্যাদি নানান খাবার বানানো যায়। এরপর দেখো, ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। কি করছে? দেখো, ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। ভিনিগার বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় না? আমরা যে চাউমিন খাই, বা ভিনিগার হচ্ছে স্বাদে টক জাতীয় একটা লিকুইড। আমরা রাস্তাঘাটে যে চাউমিন খাই, এছাড়া বিভিন্ন ধরনের খাবারে ভিনিগার ইউজ হয়, বা বিভিন্ন ধরনের রেসিপি তৈরিতে বা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে ভিনিগারের ইউজ হয়। আর সেই ভিনিগারটা দেখো কিভাবে তৈরি হচ্ছে। ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। তাহলে বুঝতে পারলে কিভাবে ভিনিগার তৈরি হচ্ছে? এইভাবে কি হয়? না, অণুজীবরা আমাদের খাদ্য তৈরিতে সাহায্য করে। তোমরা যদি কেউ কখনো খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ো, তাহলে বুঝতে হবে খাদ্যে কোনো অণুজীবের সংক্রমণ ঘটে থাকতে পারে। সাধারণত ছত্রাক আর ব্যাকটেরিয়া খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যস্থিত নানা যৌগকে ভেঙে ফেলে। দেখো, তোমরা যদি কেউ কখনো খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ো, তাহলে বুঝতে হবে খাদ্যে কোনো অণুজীবের সংক্রমণ ঘটে থাকতে পারে। আমরা প্রায়শই কোনো না কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি, কি তাই তো? মাঝে মধ্যেই আমরা কি হয়? না, খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থ হওয়ার পিছনে তাহলে কি হতে পারে? না, কোনো অণুজীবের সংক্রমণ ঘটে থাকতে পারে। সাধারণত ছত্রাক আর ব্যাকটেরিয়া খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যস্থিত নানা যৌগকে ভেঙে ফেলে। তাহলে দেখো, ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই অণুজীবগুলি খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যস্থিত নানা যৌগকে কি করে? না, ভেঙে ফেলে। আর অণুজীবদের দেহ থেকে বেরোনো বিষাক্ত পদার্থ খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। তাহলে কিসের জন্য আমাদের শরীর খারাপটা হয়? তবে সবকিছুর জন্য নয়, আমাদের সব শরীর খারাপের পেছনে অণুজীবের ভূমিকা থাকে না। তবে কি, যখন খাবার খেয়ে বিভিন্ন বিভিন্ন খাবার খেলে, খাবার খাওয়ার পরে যখন অসুস্থ হয়ে পড়ো, তখন বুঝতে হবে যে কোনো অণুজীবের দ্বারা এই সংক্রমণের ফলে শরীর খারাপ হতে পারে বা তার সম্ভাবনা থাকে। সাধারণত কিভাবে হয়? না, বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া খাদ্যের সংস্পর্শে এলে খাদ্যস্থিত বা খাদ্যের মধ্যে নানা যৌগকে কি করে? না, ভেঙে ফেলে।
আর অণুজীবের দেহ থেকে বেরোনো যে বিষাক্ত পদার্থ সেটা খাদ্যের সাথে মিশে যায় এবং মিশে গিয়ে সেই খাদ্যটাকে কি করে না ব্যবহারের অনুপযোগী করে তোলে। আমরা কোথাও কোথাও তোমরা লক্ষ্য করবে কোনো রেলওয়ে স্টেশনে বলো বা অন্য কোনো জায়গায় কোনো ছোট দোকানে বলো যেখানে খাবার অনেকদিন স্টোর হয়ে থাকে, যে স্টোরেজ জাতীয় খাবারগুলোই সেইগুলো কি হয়ে থাকে না অনেকদিন না ব্যবহারের ফলে ভিতরে কি হয় বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। সেটা আমরা খালি চোখে খুব একটা দেখতে পাই না বা বুঝতেও পারি না। সেই খাবারটা যখন আমরা খাই তখন আমরা কি হয় না অসুস্থ হয়ে পড়ি। দেখো কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো কিভাবে ভালো রাখা সম্ভব বা কিভাবে বিভিন্ন ধরনের অণুজীবদের হাত থেকে রক্ষা করা সম্ভব যাতে খাবারটা খারাপ না হয়ে যায়। দেখো কোনো পাত্রে বায়ু শূন্য করে খাদ্যকে রেখে বা বিশেষ মোড়কে রেখে বায়ু শূন্য করে খাদ্যকে রাখার প্রসেসটা কি বলে না ক্যানিং। আর বিশেষ মোড়কে রেখে দেওয়ার প্রসেসটাকে কি বলা হয় প্যাকেজিং। তাহলে আমরা খাদ্যকে ক্যানিং বা প্যাকেজিং করে রাখলে খাদ্যের ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। তোমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের চিপস কিনে খাও না, পটাটো চিপস বা বিভিন্ন ধরনের চিপস, লেস, পারলেস, সেগুলো দেখবে কি হয় প্লাস্টিকের মধ্যে অনেক বায়ুশূন্য বায়ু থাকে না। তোমরা যখন এটা কাটো অনেক বাতাস ভরে থাকে না, অনেক ফোলা দেখতে লাগে। সেটা কিসের জন্য না সেই খাবারটাকে ভালো রাখার জন্য ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? দেখো আবার কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি ও ফলকে যেমন কাঁটা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিলে আবার সেখানে জীবাণু আক্রমণের সম্ভাবনাটা কি হয় না কম থাকে, সুতরাং খাদ্যটা ভালো থাকে। মাছ মাংস বা ফলে নুন মাখিয়ে রাখলে সল্টিং যেটাকে বলে, মাছ মাংস বা ফলে নুন মাখিয়ে রেখে দিলে সেই খাবারটা অনেকদিন ভালো থাকে। কাঁটা আম লেবু বাঁধাকপি তবে চেষ্টা করবে কোনো কাঁটা জাতীয় কোনো ফল হোক কোনো মাছ মাংস হোক কাঁটা জাতীয় কোনো কিছু বেশি দিন রেখে না দেওয়াই ভালো। কাঁটা আম লেবু বাঁধাকপি পেঁয়াজে ভিনিগার যোগ করলে সেগুলি আবার অনেক দিন ভালো থাকে। তাহলে দেখছো ভিনিগারের ব্যবহার এখানে কাঁটা আম লেবু বাঁধাকপি পেঁয়াজ, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস সেগুলো ভিনিগারে যোগ করলে তারা কি হয় অনেক দিন ভালো থাকে। একে কি বলা হয় পিকলিং। একে কি বলছি না পিকলিং। ফলে চিনি যোগ করে অ্যাডিং সুগার, ফলে যদি তুমি চিনি যোগ করে রাখো তাহলে ফলটা ভালো থাকে বেশি দিন। খাদ্যকে কম তাপমাত্রায় রেখে রেফ্রিজারেশন, ফ্রিজে আমরা যদি ডিপ ফ্রিজে বা ফ্রিজে আমরা কোনো খাদ্যকে রেখে দিই সেই খাদ্যটা ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি দিন থাকে। তাহলে বুঝতে পারলে কি কি ভাবে আমরা খাদ্যকে ভালো রাখতে পারি। চলো ঔষধ প্রস্তুতিতে দেখো অণুজীবদের ভূমিকা। বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। আমরা পড়েছি না ভালো অণুজীবও রয়েছে খারাপ অণুজীব রয়েছে। অণুজীব মানে কি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলো। দেখো বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়, মানে অন্যান্য খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এইসব যৌগকে নানাভাবে বিশুদ্ধিকরণের ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ঔষধ তৈরি করা হয়। এই ওষুধগুলিকে কি বলে না অ্যান্টিবায়োটিক। দেখবে তোমার যদি কখনো কখনো কেটে যায় বা কেটে গেল বা তোমার শরীরে যদি কোনো ধরনের ক্ষত সৃষ্টি হলো সেই সময় ডাক্তার দেখবে একটা ওষুধ তো দেয় এমনি, তার সঙ্গে দেখবে একটা অ্যান্টিবায়োটিক দেয়। সেটা কেন দেয় বলতো? ওই যে কেটে গেলে সেখানে যে জীবাণুর আক্রমণটা ঘটে সেটা যাতে না ঘটে
সেই জন্যই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার। এরা কি করে, এই অ্যান্টিবায়োটিকটা খেলে সেই জীবাণুর সঙ্গে লড়াই করে তাদেরকে ধ্বংস করে দেয়। তার সুতরাং সেই কাটা জায়গাটা সারতে তাড়াতাড়ি সেরে যায় আর কি সেই কাটাটা। দেখো ভালো করে, অ্যান্টিবায়োটিক কাদেরকে বলা হচ্ছে তাহলে? বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দেহ থেকে কি নিঃসৃত হয় না, কিছু কিছু জৈব যৌগ, যেগুলি অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে কি করছে না, বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এই সব যৌগকে নানাভাবে বিশুদ্ধীকরণের ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা। তাহলে জীবনদায়ী ওষুধটা কোথা দিয়ে তৈরি করা হচ্ছে? বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ থেকে যে জৈব নিঃসৃত হয় জৈব যৌগ, সেইগুলোকেই আবার প্রসেস করে বা বিভিন্ন রাসায়নিকভাবে তাদের পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ঔষধ তৈরি করা হয়। তাহলে ইনডাইরেক্টলি কাদের ভূমিকা থাকছে এই ওষুধগুলো তৈরিতে? না ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ছত্রাক। তাহলে এই ওষুধগুলোর নাম কি? না অ্যান্টিবায়োটিক। এবার আমরা দেখি এই অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। তিনি এগার প্লেটে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দেখছিলেন, কিন্তু একটা প্লেট তিনি অসাবধানবশত খোলা রেখেছিলেন। এর প্লেট খোলা থাকলে কি হয়? জীবাণুরা সহজেই আসবে। তখন দেখো প্লেটের উপরে একটা ছত্রাক ক্রমশ সংখ্যায় বাড়তে লাগলো। তিনি কি পর্যবেক্ষণ করলেন? না প্লেটের উপরে একটা ছত্রাক ক্রমশ সংখ্যায় বাড়তে লাগলো এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হলো। এক ধরনের ছত্রাকের বৃদ্ধি হলো এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কি হলো? ব্যাহত হলো। এই ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম নোটেটাম। তাহলে ছত্রাকটি কি? না পেনিসিলিয়াম নোটেটাম। এই ছত্রাকের দেহ থেকে পাওয়া যৌগটি ছিল পেনিসিলিন, যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? না 1928 সালে। এটা তোমরা ভালো করে পড়বে। এখান দিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যে কে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন প্রথম। না আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে। আর তিনি কি লক্ষ্য করেছিলেন? যে একটি ছত্রাক ক্রমশ সংখ্যায় বাড়ছে এবং কোনো ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দিচ্ছে না, বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তাহলে ওই ছত্রাকটির নাম কি ছিল? না পেনিসিলিয়াম নোটেটাম। ভালো করে মনে রাখবে। আর পেনিসিলিয়াম নোটেটাম থেকে যে যৌগটি পাওয়া গিয়েছিল সেটা কি? না পেনিসিলিন, যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। তাহলে মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি? না পেনিসিলিন। এবং সেটি কোথা দিয়ে পাওয়া গিয়েছিল? কার যৌগ ছিল? পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। তাহলে বুঝতে পারলে? দেখো এরপর স্ট্রেপ্টোমাইসিন, এটা স্টেপ্টোমাইসিন নয়, একটা রফলা যোগ হবে স্ট্রেপ্টোমাইসিন। কোনোভাবে রফলাটা মিস্টেক হয়ে গেছে। দেখো এরপর স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসেটিন, অ্যাম্পিসিলিনের মতো নানা অ্যান্টিবায়োটিক মানুষ আবিষ্কার করেছেন। দেখো এরপরে আরো কি কি অ্যান্টিবায়োটিক মানুষ আবিষ্কার করেছে পরে? স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসেটিন, অ্যাম্পিসিলিন। যদি বলে যে তোমাদের যে কয়েকটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও, তখন তোমরা পেনিসিলিনের সাথে স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসেটিন, অ্যাম্পিসিলিন ইত্যাদি নাম তোমরা দিতে পারো। এগুলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলো যেগুলো মানুষ পরে আবিষ্কার করেছেন। এইসব অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো যায়। তাহলে এইসব অ্যান্টিবায়োটিক দিয়ে কি হচ্ছে? না ব্যাকটেরিয়ার আক্রমণগুলো বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়। ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগে এরা কিন্তু আবার কাজ করে না। ভাইরাস ঘটিত কোনো রোগ বা ছত্রাক ঘটিত কোনো রোগে কিন্তু এরা আবার কাজ করতে পারে না। কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত কোনো সংক্রমণ এই ধরনের অ্যান্টিবায়োটিক দ্বারা কি হয়? না ঠেকানো যায়। অ্যান্টিবায়োটিক গুলোর নাম তোমরা ভালো করে পড়বে এবং মুখস্থ করবে অবশ্যই। দেখো কিছু জেনে নিই। যখন কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা ছত্রাক আমাদের দেহে প্রবেশ করে,
যখন কোনো জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা ছত্রাক আমাদের দেহে প্রবেশ করে, তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো নানা ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। কি তাই তো? আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করে, তাহলে সেই জীবাণুর দেহ থেকে কি হয়? নানা ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এরা হলো কি? অ্যান্টিজেন। তাহলে যে জীবাণুগুলি আমাদের দেহে, জীবাণুগুলো কি কি হতে পারে? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা ছত্রাক, এই ধরনের বিভিন্ন ধরনের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে এবং তাদের দেহ থেকে নানান ধরনের ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। সেই ক্ষতিকারক যৌগগুলিকে কি বলছি? না, অ্যান্টিজেন। তাহলে তাদেরকে কি বলা হয়? আমাদের দেহে যে জীবাণু প্রবেশ করে তাদেরকে কি বলা হয় তাহলে? না, অ্যান্টিজেন। এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়, তাদেরকে আবার আমরা বলি অ্যান্টিবডি। দেখো, সেই অ্যান্টিজেন বা জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়। এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এই প্রোটিনধর্মী যৌগগুলি হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি? এক ধরনের প্রোটিনধর্মী যৌগ। এরা কি করছে? অ্যান্টিজেনকে আক্রমণ করছে, আক্রমণ করে ধ্বংস করছে। কোনো জীবদেহের রোগ প্রতিরোধ স্বাভাবিক এই ক্ষমতায় হলো অনাক্রম্যতা বা ইমিউনিটি। দেখো, ইমিউনিটি বা অনাক্রম্যতা কাকে বলছে? না, এই যে অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করছে এবং প্রোটিনধর্মী যৌগ যেমন অ্যান্টিবডি, যারা এই অ্যান্টিজেন সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করছে। এই যে প্রসেস বা জীবদেহের রোগ প্রতিরোধে স্বাভাবিক এই যে ক্ষমতা, একেই কি বলা হচ্ছে? না, অনাক্রম্যতা বা ইমিউনিটি। তাহলে বুঝতে পারলে ইমিউনিটি কাদের বলছি। দেখো, ভ্যাকসিন ব্যবহার করে টাইফয়েড, টিটেনাস, পোলিও, ডিপথেরিয়া মতো বহু রোগকে ঠেকানো কিন্তু সম্ভব হয়েছে। আমরা যখন ছোট থাকি আমাদের ভ্যাকসিন দিতে হয় না, যে টিটেনাস দিতে হয়। টিটেনাস মানে কি? এটা একটু যক্ষা রোগের ভ্যাকসিন। যক্ষা রোগের জন্য এই ইনজেকশনটা দিতে হয়। এই প্রসেসটাকে আমরা কি বলি? না, ভ্যাকসিনেশন। কারণ ছোট থেকেই আমরা এই ধরনের বিভিন্ন ধরনের রোগ জীবাণু যাতে আমাদের দেহে পরবর্তী সময়ে বা বেড়ে ওঠার সময়ে আক্রমণ করে আমাদেরকে বিপদে ফেলতে না পারে, তার জন্য আমরা আগে থেকেই শরীরে কি প্রবেশ করিয়ে দিই? না, অ্যান্টিবডি তৈরি করে দিই। কোন কোন রোগের? এই টিটেনাস, তারপর আরো অন্যান্য অনেক কিছু রোগের টিকা আমরা নিয়ে নিই। সেটা নিয়ে নেওয়ার ফলে কি হয়? পরবর্তীকালে যে অ্যান্টিজেন গুলো আমাদের দেহে প্রবেশ করে, এই যে আমরা অলরেডি শরীরের মধ্যে অ্যান্টিবডি, সেই সব রোগের অ্যান্টিবডি আমরা প্রবেশ করিয়ে দিই। সেই অ্যান্টিবডি গুলো সহজেই সেই অ্যান্টিবজেনের সঙ্গে লড়াই করে তাদেরকে পরাস্ত করে এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। তাহলে এই যে ক্ষমতা, একে তাহলে আমরা কি বলছি? না, অনাক্রম্যতা বা ইমিউনিটি। বুঝতে পেরেছো আশা করি? এই অবধি সবাই বুঝতে পেরেছো? কেউ যদি বুঝতে না পারো তাহলে বলো। চলো, ভেরি গুড। দেখো, আবার বর্জ্য পদার্থ পরিষ্কার। এখানে অণুজীবদের কি ভূমিকা থাকে দেখো। বর্জ্য পরিষ্কার, মল বা মূত্রের মতো অশোধিত বর্জ্য মানব স্বাস্থ্যের পক্ষে এক বিশেষ ঝুঁকি। মল, যদি তোমরা দেখো, মলমূত্রের জন্য আমরা কি ইউজ করি? টয়লেট ইউজ করি না? এবার বিভিন্ন বাইরের প্রাণীরা, অনেক জন্তু প্রাণী এরা ঘুরে বেড়াচ্ছে, এরা তো বাইরেই মলমূত্র করবে, আমাদের মতো তো টয়লেটে যাবে না। এই মল বা মূত্রের মতো কি অশোধিত বর্জ্য মানব স্বাস্থ্যের পক্ষে কি এক বিশেষ ঝুঁকি, বা মানব স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকারক। কোনো কোনো ব্যাকটেরিয়া কম অক্সিজেন যুক্ত পরিবেশে থাকে। এটা কোনো কোনো ব্যাকটেরিয়া কোথায় থাকে? না, কম অক্সিজেন যুক্ত পরিবেশে তারা উপস্থিত থাকে। এরা এ ধরনের বর্জ্যকে ভেঙে নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে। তাহলে যেসব ব্যাকটেরিয়া তো পরিবেশের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে, খুব ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে, খুব গরমেও বেঁচে থাকতে পারে, আবার কম অক্সিজেন যুক্ত পরিবেশেও এরা বেঁচে থাকতে পারে। তাহলে এরা কি করছে? যে পরিবেশে যে মল মূত্র, এই ধরনের অশোধিত বর্জ্য পদার্থ থাকে, তাদেরকে ভেঙে নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে।
এরা রোগ সংক্রমণের সম্ভাবনা কমায়। তাহলে এর ফলে কি হচ্ছে না, রোগ সেই অশোধিত বর্জ্য পদার্থ থেকে যে রোগ ছড়ানোর বা জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে সেটা এরা কমায়। আবার মাটির উর্বরতাও বাড়ায়। ভারত বা চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্য জন্তুর মল, তরকারির খোসার মতো বর্জ্যকে মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে মিথেন গ্যাস তৈরি করা হয়। তাহলে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে ভাঙে না, মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে কি গ্যাস তৈরি করে না, মিথেন গ্যাস তৈরি করে। এই গ্যাস কয়লা, কেরোসিনের মতো জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মিথেন গ্যাস আবার কি হিসেবে ব্যবহৃত হচ্ছে না, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মহাকাশযানে আবার বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়। শ্যাওলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত হয়। সেই জন্য মহাকাশযানে যখন পৃথিবীর বাইরে যখন চলে যাওয়া হয়, সেখানে কি হয়, অক্সিজেনের ঘাটতি থাকে এবং সেখানে বেশি পরিমাণে অক্সিজেন পেতে এই শ্যাওলাকে ব্যবহার করা হয়। তাহলে কিভাবে বর্জ্য পদার্থ পরিষ্কার করতে অণুজীবদের ভূমিকা বুঝতে পেরেছো সবাই? এই অবধি সবাই কি বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো। চলো, ভেরি গুড। আজকে ক্লাসটা আমাদের এই অবধি থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।